ব্রহ্মাণ্ড, যেখানে অবস্থিত প্রত্যেকটি জিনিস যেমন স্পেস, ব্ল্যাক হোলস, গ্যালাক্সিস, স্টার্স, প্ল্যানেটস, এছাড়াও পৃথিবীতে অবস্থিত ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে শুরু করে আমি, আপনি সহ সমস্ত প্রাণী, উদ্ভিদ ও জীবজগৎ, গাড়ি ঘোড়া, বড় বড় বিল্ডিং, সমস্ত কিছু কী দিয়ে তৈরি? চোখ খুললেই আমাদের চারিপাশে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সেগুলি আসলে ওই রকমই দেখতে, নাকি ওইসব আমাদের একটি ইলিউশন, মস্তিষ্কের কোনো ভ্রম? এছাড়াও অধিগানের এই ভিডিওগুলিতে আমি বলেছিলাম আমরা আসলে জীবিত নয়, বরং কম্পিউটার প্রোগ্রামের একটি অংশ মাত্র। তো তেমনটা কি আদৌ সম্ভব? আমরা কি জীবিত নয়, বরং কম্পিউটার প্রোগ্রামের অংশ? সমস্ত কিছু জানতে আজকের অধিগানের এই ভিডিওটি আপনারা শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন, কারণ এটি অনেক বেশি ইনফরমেটিভ তথা ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা যদি এখনো অবধি অধিগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করুন ও নতুন ভিডিওর আপডেটস পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অবশ্যই অন করুন। হে বন্ধুরা, 18 শতাব্দীতে যদি এই প্রশ্নটি করা হতো যে সমগ্র ব্রহ্মাণ্ড কী দিয়ে তৈরি, সেক্ষেত্রে একজন সাধারণ মানুষ থেকে বড় বড় সায়েন্টিস্টদের উত্তর একটাই হতো যে এই এলিমেন্টসগুলি দিয়ে, অর্থাৎ পিরিয়ডিক টেবিলের এই 120টি উপাদানের বিভিন্ন কম্বিনেশন ও কম্পাউন্ডসের দ্বারাই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জিনিস তৈরি। কিন্তু 19 শতাব্দীর শুরুর দিকে এই ধারণাটি বদলানো শুরু হয়ে যায়, কেননা 1897 খ্রিস্টাব্দে একজন সায়েন্টিস্ট জে থমসন একটি এমন খোঁজ করে যা সেই সময়কার বিজ্ঞান মহলে চরম বিতর্কের সূত্রপাত ঘটায়। প্রথমে তো সায়েন্টিস্টরা ভাবে থমসনের এই ডিসকভারিটি ভুল, এটা কখনোই প্রমাণিত হবে না। কিন্তু জে থমসন ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের দ্বারা কিছু স্পেশাল টাইপসের নেগেটিভলি চার্জ পার্টিকেলের এক্সিস্টেন্সির প্রমাণ দেয়, যাকেই আমরা বর্তমানে ইলেকট্রন নামে চিনি। আর এই ডিসকভারির জন্য তাকে নোবেল পুরস্কার দ্বারাও সম্মানিত করা হয়েছিল। কিন্তু এটি একটি অসম্পূর্ণ ধরনের খোঁজ ছিল, যার পর ইউনিভার্সিটি অফ কেমব্রিজের আরেক সায়েন্টিস্ট আর্নেস্ট রাদারফোর্ড একটি অ্যাটমসের পরমাণু, যাকে সে সময় ব্রহ্মাণ্ডের সবচেয়ে ক্ষুদ্রতম বস্তু মানা হতো, তার উপর গভীরভাবে স্টাডি করে আমাদের জানায় অ্যাটমসও আরও ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দ্বারা তৈরি। তিনি সে সময় অ্যাটমসের একটি এক্স্যাক্ট মডেল অর্থাৎ গঠন প্রকাশ করেন, যেখানে একটি অ্যাটমের নিউক্লিয়াস অ্যাটমের কেন্দ্রে অবস্থান করে ও সেই পূর্বে আবিষ্কৃত ইলেকট্রনগুলি ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করেই চক্কর কাটে। এক্ষেত্রে অ্যাটম তথা নিউক্লিয়াসের আকার রাদারফোর্ড সে সময় একটি মাছি ও বড় একটি চার্চের হলরুমের সাথে তুলনা করেন, যে অ্যাটমের আকৃতি অ্যাকচুয়ালি চার্চের মতন ও সেখানে মাছির আকারে থাকে নিউক্লিয়াস, ও তার বাইরে অর্থাৎ চার্চের দেওয়াল সংলগ্ন এলাকায় ইলেকট্রনগুলি কিছু কক্ষপথে একে চক্কর কাটে। যার পর তো ধীরে ধীরে সায়েন্স ও টেকনোলজি ডেভেলপমেন্ট ও মডার্ন সায়েন্সের রেভলিউশনে আমরা জানতে পারি নিউক্লিয়াসও কোনো একক পার্টিকেল নয়, এটি অ্যাকচুয়ালি প্রোটন ও নিউট্রন দিয়ে তৈরি। যার পর 1970-এ আমরা জানি প্রোটন ও নিউট্রনসও পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতর রূপ নয়, যা দিয়ে আমাদের এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু তৈরি, বরং সেগুলির চেয়েও ক্ষুদ্রতর আরও 3টি পার্টিকেল রয়েছে, যা হলো কোয়ার্কস। এক্ষেত্রে জানা যায় একটি প্রোটন তৈরি হয়েছে 3টি পার্টিকেল দিয়ে, 2টি আপ কোয়ার্কস ও একটি ডাউন কোয়ার্ক, যেখানে একটি নিউট্রন তৈরি হয়েছে 2টি ডাউন কোয়ার্কস ও একটি আপ কোয়ার্কস দিয়ে। ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জিনিস মূলত এগুলি দিয়েই তৈরি, আর এটা একটি অফিসিয়াল ইনফরমেশন ছিল। সমস্ত কলেজ কিংবা ইউনিভার্সিটিতেও স্টুডেন্টসদের এতটাই পড়ানো হয়। কিন্তু এক্ষেত্রে একটি অনেক বড় প্রবলেম রয়েছে, যা হলো এটি একটি মিথ্যে তথ্য। এই মিথ্যে আমাদের এই জন্যই বলা হয় যাতে ওই সমস্ত অ্যাটমস নিয়ে থিওরিগুলি স্টুডেন্টস কিংবা সাধারণ মানুষেরা ভালোভাবে বুঝতে পারে, যেখানে এটি কোনোভাবেই আমাদের জগৎ কিংবা ইউনিভার্সের আসল বাস্তবিকতা নয়। আজ অবধি আবিষ্কৃত সবচেয়ে লেটেস্ট প্রুফ থিওরি, যেখানে জানা যায় বিভিন্ন ম্যাটার অর্থাৎ পদার্থ এই কোয়ার্কস পার্টিকেল ও ইলেকট্রনস দিয়ে আসলে তৈরি হয় না, বরং আমি, আপনি, আমাদের এই বিশ্বজগৎ, এই ব্রহ্মাণ্ড তৈরি এক ধরনের অদ্ভুত ধর্মের তরল পদার্থের মতো কোনো জিনিস দিয়ে, যা ব্রহ্মাণ্ডের প্রতিটি জায়গায় ছড়িয়ে রয়েছে ও সর্বদাই অদ্ভুতভাবে কম্পিত হচ্ছে, যাকে বলা হয় ফিল্ডস। হ্যাঁ, ফিল্ডসের ব্যাপারে আপনারা বহুবার শুনেছেন, যেমন ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, তেমনই ব্রহ্মাণ্ডের এই ফিল্ডসকে কোয়ান্টাম ফিল্ডস বলা হয়, যেখানে সর্বদাই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন ঘটিত হতে থাকে। এক্ষেত্রে স্পেসের ভ্যাকিউম, যাকে আমরা এমটি স্পেস বলে থাকি, সেটিও আসলে এমটি অর্থাৎ পুরোপুরি খালি হয় না, বরং এই ফিল্ডসগুলি সেখানে উপস্থিত থাকে, যার একটি সিমুলেশন আপনারা এভাবে দেখতে পারেন। আর এটি কোনো থিওরি নয়, বরং সায়েন্স দ্বারা প্রমাণিত হয়েছে, যা সবচেয়ে ভালো উদাহরণ ক্যাজিমির এফেক্ট অর্থাৎ ক্যাজিমির এক্সপেরিমেন্ট দ্বারা সহজে বোঝানো যায়, যেখানে একটি ভ্যাকুয়াম অর্থাৎ স্পেসে যদি 2টি মেটাল প্লেট শিটকে পরস্পর সমান্তরালে রাখা হয়, তবে কিছু সময় পর দেখা যাবে শিট দুটি একত্রে মিলিত হয়ে গেছে, কেননা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন শিট দুটির মাঝে কম ও দুই পার্শ্বে তুলনামূলক বেশি হয়, আর সেই কারণেই এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন প্লেট দুটিকে একে অপরের দিকে ঠেলে দেয়। তো বেসিক্যালি এটি আমাদের এমটি স্পেসের আসল রূপ, যাকে আসলে নাথিং বলা হয়। এই এমটি স্পেস নিয়ে ডিটেলসে একটি ভিডিও অধিকান চ্যানেলে রয়েছে, অবশ্যই সেটি দেখবেন, লিঙ্ক উপরে আই বাটনে পেয়ে যাবেন। তো এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন এটাই উঠে আসে যে এই কোয়ান্টাম ফিল্ডস কী দিয়ে তৈরি হয় ও এই ভাইব্রেশনসগুলি আসলে কেন সংঘটিত হয় যে দুটি প্লেটকে ধাক্কা দিতে সক্ষম। তো এটি কোনো জাদু নয়, এটি আসলে তৈরি অনেকগুলি ভিন্ন ভিন্ন ফিল্ডসের লেয়ার দিয়ে,
সেগুলি বুঝতে হলে আমাদের প্রথম থেকে জানতে হবে, যেখানে আমরা পিরিয়ডিক টেবিলের এই এলিমেন্টসগুলি ব্রেকডাউন করে পেয়েছিলাম ইউনিভার্স এই 4টি সূক্ষ্ম পার্টিকেল দিয়ে তৈরি, যেখানে ইলেকট্রন আপ কোয়ার্কস ডাউন কোয়ার্কস তো আগেই জেনেছি, শুধুমাত্র এই নিউট্রিনোটি এখানে নতুন। নিউট্রিনো বেসিক্যালি একটি অতি ক্ষুদ্র পার্টিকেল, যা সাধারণত কোনো অবজেক্ট বা অন্যান্য পার্টিকেলের সাথে ইন্টারঅ্যাক্ট করে না, যা নিয়ে ডিটেলসে অন্য কোনো ভিডিওতে পরে আলোচনা করা হবে। তো এই 4টিকে আমরা নর্মালি পার্টিকেল বললেও অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি এগুলি পার্টিকেল নয়, এই 4টি হলো ফিল্ডস, যেমনটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তেমনই। আর এই ফিল্ডগুলিতে হওয়া ডিস্টারবেন্স অর্থাৎ ভাইব্রেশনসকেই আমরা পার্টিকেল বলে থাকি। তো এক্ষেত্রে এই 4টি পার্টিকেল ছাড়াও পরবর্তীতে আরও 8টি পার্টিকেলও ডিসকভার করা হয়েছে, তবে এদের প্রপার্টিজ অর্থাৎ ধর্ম এই 4টির মতোই সমান, শুধুমাত্র পার্থক্য হলো এদের ভর, যা আগের থেকে পর্যায়ক্রমে বেশি। যেমনটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে ইলেকট্রনের মতো সেম মুয়ন ও টাও পার্টিকেল, শুধুমাত্র এদের ভর অর্থাৎ মাস বেশি। একইভাবে এটি নিউট্রিনো আপ ও ডাউন কোয়ার্কের ক্ষেত্রেও পাওয়া গেছে। তো এই 12টি হলো ওই সমস্ত পার্টিকেল যার আজ অবধি আমরা খোঁজ পেয়েছি। এক্ষেত্রে আবার মনে করিয়ে দিই, এই পার্টিকেলগুলি কোনো সলিড বস্তু নয়, বরং এগুলি নিজেদের ফিল্ডে এক্সাইটেশন অর্থাৎ ভাইব্রেশন ওয়েভস। তো এইগুলি ছাড়াও ব্রহ্মাণ্ডে আরও কিছু পার্টিকেলসের উপস্থিতি রয়েছে, যেমন ডার্ক ম্যাটার, যাকে বিজ্ঞানীরা আজ অবধি ভালোভাবে বুঝতে সক্ষম হয়নি। এই ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি নিয়ে অধিকানে ডিটেলসে একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন, লিঙ্ক উপরে আই বাটনে পেয়ে যাবেন। তো ব্রহ্মাণ্ড কি শুধুমাত্র এগুলি নিয়ে গঠিত? না, কেননা ব্রহ্মাণ্ডে ম্যাটার ছাড়াও ফোর্স অফ নেচারেরও এক্সিস্টেন্স রয়েছে, যেমন গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিজম, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ও উইক নিউক্লিয়ার ফোর্স। তো ম্যাটার্সের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলের মতোই এই ফোর্স অফ নেচারগুলিও ব্রহ্মাণ্ডে ফিল্ডসের আকারে অবস্থিত, যেমন প্রত্যেকটি ফিল্ড আমাদের সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করে তার উপর বেস করে নির্দিষ্ট পার্টিকেলস প্রেজেন্ট রয়েছে। যেমন গ্র্যাভিটির জন্য গ্র্যাভিটনস, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য গ্লুঅনস, উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য WZ বোজনস। ওভারঅল মোট এগুলি নিয়েই তৈরি আমাদের ব্রহ্মাণ্ড, যতটা আজ অবধি ফিজিক্স জানে। আর এতদিনে আমরা যতটা জানতে পেরেছি, যা এতক্ষণে ভিডিওতে বলা হলো, সেসব হাজারো এক্সপেরিমেন্টস ও ক্যালকুলেশনস দ্বারা 100% প্রুভড হয়ে গিয়েছে। ওভারঅল ভিডিওতে বলা মোট ওই সকল ফিল্ডসগুলির ফলস্বরূপই আমরা উপভোগ করতে পারছি বর্তমানের আমাদের এই উন্নত টেকনোলজি সম্পন্ন জগৎকে। তো এক্ষেত্রে এই সমস্ত ম্যাটার্সের ফিল্ডস ও ফোর্স অফ নেচারের ফিল্ডসগুলিকে একত্রে সংযুক্ত করারও বহু থিওরি রয়েছে। অবাক করার কথা তো এটাই যে ব্রহ্মাণ্ডের মোট যত ধরনের ফিল্ডস রয়েছে সেগুলি আপাত দৃষ্টিতে যতটা আলাদা দেখতে লাগুক, কিন্তু ম্যাথমেটিক্যালি দেখতে গেলে ওইগুলির ভেতরে বহু সিমিলারিটিস রয়েছে। সেই কারণে সায়েন্টিস্টরা মনে করে হয়তো ব্রহ্মাণ্ডে ওভারঅল কোনো একটি ম্যাটারের ফিল্ডস রয়েছে আর একটি ফোর্স অফ নেচারের, আর আমরা শুধুমাত্র সেগুলিকে আলাদা আলাদা দিক দিয়ে দেখি বলে তাদের আলাদা আলাদা রূপে এক্সপিরিয়েন্স করতে পারি। এছাড়াও আরেকটি অবাক করা কাণ্ড যা সায়েন্টিস্টরা পরবর্তীতে এক্সপেরিমেন্ট করেছে, যে ম্যাটার্সের এই 12টি ফিল্ডস ও ফোর্সের 4টি ফিল্ডস অর্থাৎ মোট এই 16টি ফিল্ডসের মধ্যেও একে অপরের সাথে বহু সিমিলারিটিস পাওয়া গিয়েছে। তো এরকমটা কি সম্ভব যে ম্যাটার্সের সমস্ত ফিল্ডস ও ফোর্স অফ নেচারের ফিল্ডসও ম্যাথমেটিক্যালি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত? হ্যাঁ, এর উপরেও একটি থিওরি অলরেডি রয়েছে যার এই বিষয়ের সাথে অনেক বেশি মিল দেখতে পাওয়া যায়, যেটি হলো দ্য সুপার সিমেট্রি থিওরি। কিন্তু এক্ষেত্রে আপনি যদি অনেকটাই উচ্চ আকাঙ্ক্ষাযুক্ত হন আর ভাবেন যে যদি এই সমস্ত ফিল্ড অর্থাৎ 4টি ফোর্স অফ নেচারের ফিল্ড ও 12টি ম্যাটারের ফিল্ড সমস্ত ফিল্ডস যদি শুধুমাত্র একটাই ফিল্ড হয় আর আমরা সেটিকে শুধুমাত্র আলাদা আলাদা সিচুয়েশনে আলাদা আলাদাভাবে অনুভব করে থাকি, তো এর উপরও বেস করে বিজ্ঞানে একটি ওয়েল এস্টাবলিশ থিওরি রয়েছে, যা হলো স্ট্রিং ফিল্ড থিওরি। ম্যাটারের ফিল্ড হোক আর ফোর্স অফ নেচারের, সমস্ত কিছু পসিবল হতে পারবে স্ট্রিং ফিল্ডে শুধুমাত্র অতি ক্ষুদ্র স্ট্রিংসের ভাইব্রেশনের দ্বারা। ওই সমস্ত স্ট্রিংসগুলির ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে যে সেটি কোন পার্টিকেল বা কোন ফোর্সের ফিল্ড ক্রিয়েট করবে। এই স্ট্রিং থিওরি দ্বারা ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু এক্সপ্লেন করা সম্ভব, ইভেন ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি ও বিগ ব্যাংকেও, যে কারণেই একে থিওরি অফ এভরিথিং বলা হয়। এই স্ট্রিং থিওরি কখনো প্রুভ করা সম্ভব হলে আমরা ব্রহ্মাণ্ডে অবস্থিত সমস্ত রহস্যের উন্মোচন করতে পারবো, যে আমরা কিভাবে উৎপন্ন হলাম, এই ব্রহ্মাণ্ড কিভাবে জন্মালো, ইভেন বিগ ব্যাংয়ের আগে কী ছিল, কিভাবে বিগ ব্যাং ঘটিত হলো, সমস্ত কিছু। কিন্তু এক্ষেত্রে একটি প্রবলেম হলো যে স্ট্রিং থিওরি শুধুমাত্র 11 ডাইমেনশনেই এক্সিস্ট করে, তাই আমাদের এই লোয়ার ডাইমেনশনে থেকে এটি কখনোই প্র্যাকটিক্যালি প্রুভ করা সম্ভব হবে না। আগে আমাদের হায়ার ডাইমেনশনগুলি অ্যাক্সেস করা শিখতে হবে। ভবিষ্যতের আধুনিক টেকনোলজির প্রয়োগে যদি আমরা তা কখনো করতে সক্ষম হই,
তবে অবশ্যই আমরা আমাদের ব্রহ্মাণ্ড নিয়ে ও বিগ ব্যাং নিয়ে ও আমাদের অস্তিত্ব নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর পাবো। তো এক্স্যাক্টলি কী এই স্ট্রিং থিওরি ও এর কী কী ধরন রয়েছে, এছাড়াও 11 ডাইমেনশন কী সেসব নিয়ে ডিটেলসে জানতে ও আমাদের এই জগৎ বাস্তবিক কি আমরা কোনো ছলনায় বাস করছি সেসব নিয়ে কি আপনারা কোনো পার্ট 2 ভিডিও চান, তবে নিজে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি দ্বারা কিছু বুঝতে পারলে একটি লাইক ও বন্ধুদের শেয়ার অবশ্যই করবেন। অধিকান চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না। অধিকানের দ্বিতীয় চ্যানেল অধিকান সায়েন্সকে আপনারা যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করুন, কেননা সেখানেও অনেক ইন্টারেস্টিং টপিক্সে ভিডিও আনা হয়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বাই বাই।